আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি এবং বাংলাদেশের ভূ রাজনীতি, এই রাজনীতির সাথে আওয়ামী লীগকেও দেখতে চাই। এই প্রসঙ্গগুলো নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাইছি। আমরা আসলে একটা অপেক্ষায় ছিলাম যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য যুদ্ধ বা সংঘাত চলছে গত অগাস্ট মাস থেকেই বলা যায়, এটির একটা অবসান হবে এবং আমরা ধারণা করেছিলাম যে গত ডিসেম্বর নাগাদ এটির অবসান হবে। এই সম্পর্কটা শুধু ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, আঞ্চলিক নিরাপত্তা, ভূ রাজনীতিও খুব দৃঢ়ভাবে গুরুত্বপূর্ণ এই কারণে এর সাথে কিন্তু বাংলাদেশ জড়িয়ে আছে। এই ডিলগুলোর মধ্যে আপনি বাংলাদেশকে কোনোভাবেই ফেলে দিতে পারেন না। ভারতের যতগুলো সীমান্ত রাষ্ট্র আছে, সমুদ্র সীমার 2টো, স্থল সীমার 7টি রাষ্ট্র, এই 7টি রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশের সীমান্ত এবং সবচেয়ে বেশি রাজ্য ভারতের বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে জড়িয়ে আছে। কাজে এই যে উন্নয়ন বলুন, অবকাঠামো বলুন, ভারতের যা কিছু তার সাথে কিন্তু আঞ্চলিক নিরাপত্তা খুব জোরালোভাবে জড়িত। আঞ্চলিক নিরাপত্তা যদি না থাকে, আঞ্চলিক কোনো প্রতিবেশী রাষ্ট্রে যদি জঙ্গিবাদ কায়েম হয়, উগ্রবাদ কায়েম হয়, তাহলে ভারত যত উন্নতি করুক না কেন সেই উন্নতির সুফল ভারত পাবে না। এই জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র ভারত যদি সেটেল হয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য সুখবর আছে, আওয়ামী লীগের জন্য সুখবর আছে। আমি রাজনৈতিক দল হিসেবে একদম নাম ধরে বলছি। আপনারা খেয়াল করে দেখবেন যে ভারত প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত এবং শেষ পর্যন্ত ইনক্লুসিভ ইলেকশনের কথা বলে এসছে একমাত্র ভারত। সেই জায়গা থেকে এই যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, এই নির্বাচনে ভারতের আসলে আপনি যদি সমর্থনের কথা বলেন, ভারতের কোনো সমর্থন নেই। বহুল কাঙ্ক্ষিত ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির আশাবাদী হবার মতো খবর পাওয়া গেল। গতকালকেই আমরা খবরটি দিয়েছি, আমরাও এটি নিয়ে আলাপ করেছি। ডোনাল্ড ট্রাম্প নিজে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের ফোন আলাপ, পরশু রাতের ফোন আলাপ পরবর্তী সময়ে তারা তাদের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এবং 2 তারিখ থেকে 5 তারিখ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন। এই সফরে দ্বিপাক্ষিক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আছে এবং বাংলাদেশ প্রসঙ্গ, আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গ কোনো বিবৃতি বক্তব্যে না আসলেও নেপথ্যে এটা তীব্রভাবে আছে। এর ফলে বিশ্ব রাজনীতিতে, বিশেষ করে আমাদের আঞ্চলিক রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যে শুল্ক যুদ্ধের আশঙ্কা করা হচ্ছিল, ভারত ও যুক্তরাষ্ট্র যেন অনেকটা ম্যাজিকের মতোই তার সমাধান করে ফেলল। ট্রাম্প ঘোষণা করেছেন ভারতের উপর আরোপিত 25% শুল্ক কমিয়ে 18% করা হচ্ছে। আর এর ঠিক পরেই ওয়াশিংটনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে ভারত আমেরিকার এই বন্ধুত্ব কি কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ, আমি খানিক আগে যেগুলো বলছিলাম, নাকি এর কোনো গভীর প্রভাব পড়তে যাচ্ছে প্রতিবেশী বাংলাদেশে? পারমাণবিক শক্তি থেকে খনিজ সম্পদ চুক্তি দক্ষিণ এশিয়ার ক্ষমতায় ভারসাম্য বদলে দিচ্ছে এবং বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে কি ধরনের পরিবর্তন আসতে পারে আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করতে চাইছি। এই ডিলটি শুধু শুল্ক কমানোর নয়, এর গভীরে রয়েছে 5টি বড় স্তম্ভ: বাণিজ্য, শক্তি, নিউক্লিয়ার শক্তি, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং ক্রিটিক্যাল মিনারেলস বা গুরুত্বপূর্ণ খনিজ। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ রুবিও এবং জয়শঙ্কর ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে কথা বলেছেন। লিথিয়াম, কোবাল্ট বা গ্রাফাইটের মতো খনিজ এখনকার সময় সোনার চেয়েও দামি, যা সেমিকন্ডাক্ট এবং ইলেকট্রিক গাড়ির জন্য অপরিহার্য। চীনকে টেক্কা দিতে আমেরিকা এখন ভারতের খনি ও প্রসেসিং ক্ষমতার ওপর ভরসা করতে চাইছে। এর মানে হলো আমেরিকা ভারতকে এখন কেবল একটি বাজার নয়, বরং চীনের বিকল্প সাপ্লাই চেইন হিসেবে দেখছে। এবার আসা যাক আমাদের আসল প্রশ্নে, বাংলাদেশ এখন কোথায়? ভারতের সাথে এই ঘনিষ্ঠতা বাংলাদেশের জন্য একটি মিশ্র সংকেত। ভারত ও আমেরিকা যদি একমত হয় দক্ষিণ এশিয়ায় তাদের স্বার্থ অভিন্ন, তবে বাংলাদেশের ওপর দিল্লির প্রভাব বা পরামর্শকে ওয়াশিংটন আগের চেয়ে বেশি গুরুত্ব দেবে। এবং একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই, দিল্লির চোখে বাংলাদেশকে দেখতে চাইবে ওয়াশিংটন। আপনারা জানেন এখনো পর্যন্ত বা এই যে ঘটনাগুলো ঘটবার আগ পর্যন্ত
দিল্লির চোখ বা দিল্লির দৃষ্টি আর মার্কিন দৃষ্টি বাংলাদেশে, বিশেষ করে এই যে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে দৃষ্টি কিন্তু এক ছিল না, এখন এক এবং অভিন্ন হতে বাধ্য। জয়শঙ্কর ও রুবিও কোয়াডকে আরও শক্তিশালী করার কথা বলেছেন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বঙ্গোপসাগরের ঠিক কেন্দ্রে। আমেরিকা যদি ভারতকে সাথে নিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য বজায় রাখতে চায়, তবে বাংলাদেশকে কোনো না কোনোভাবে তাদের বলয়ে টানার চেষ্টা বাড়বে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এর প্রভাব সুদূর প্রসারী। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমেরিকা ও ভারতের সাথে সমান তালে তাল মিলিয়ে চলাটা জরুরি। ভারত মার্কিন ডিল প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসন ভারতের নিরাপত্তা উদ্বেগকে পাশ কাটিয়ে বাংলাদেশে কোনো বড় পদক্ষেপ নেবে না। জয়শঙ্কর ও রুবিও গণতন্ত্রের সুরক্ষার কথা বললেও তাদের মূল লক্ষ্য অর্থনৈতিক সুযোগ। বাংলাদেশের বর্তমান সরকার যদি মার্কিন ও ভারতীয় বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারে, তবেই রাজনৈতিক সমর্থন পাওয়া সহজ হবে। ট্রাম্পের মূল টার্গেট আসলে চীন। বাংলাদেশ যদি চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে, তবে ভারত মার্কিন এই নতুন অক্ষ বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে খনিজ সম্পদ ও প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশকে হয়তো একটি পক্ষ বেছে নিতে হবে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির ফলে একটা প্রশ্ন খুব জোরালোভাবে আসে যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কিনা। ভারতের জন্য মার্কিন শুল্ক 25% থেকে নেমে 18% নেমে আসা মানে হলো মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা করার ক্ষমতা বাড়বে। এটি বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য একটি প্রচ্ছন্ন চ্যালেঞ্জ হতে পারে। তবে জয়শঙ্কর যখন খনিজ সম্পদ ও জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা বলেন, তখন আঞ্চলিক কানেক্টিভিটির বিষয়টি আসে। যদি ভারত মার্কিন বিনিয়োগের জোয়ার ভারতের উত্তর পূর্বাঞ্চলে আসে, তবে বাংলাদেশের ট্রানজিট ও পোর্ট ব্যবহারের গুরুত্ব বহুগুণে বেড়ে যাবে। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের সাথে আগামী 9 তারিখে, আমি গতকালকের কন্টেন্টেও আলাপ করেছি, আগামী 9 ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক 3 দিন আগে একটা বাণিজ্য চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সেটি কি হয় সেটিও একটা দেখবার বিষয়। সংক্ষেপে বলতে গেলে ভারত মার্কিন এই মধু চন্দ্রিমা বাংলাদেশের জন্য সতর্কতা এবং সুযোগ উভয়ই। মার্কিন যুক্তরাষ্ট্র এখন দক্ষিণ এশিয়াকে ভারতের চোখ দিয়ে দেখার পুরনো যে নীতি ছিল সেই নীতিতে ফিরতে পারে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির প্রভাবকে আবার সংহত করতে পারে। দিল্লির এখানে সবচেয়ে বড় প্রভাব যে জন্য রাখতে হবে, দিল্লির এই যে এত উন্নয়ন অবকাঠামো বা এই যে উন্নয়ন সুযোগ, তাদের এই উন্নয়নের সুফল ভোগ করতে হলে আশপাশকে স্থিতিশীল রাখতে হবে। এটি সবচেয়ে বড় স্বার্থ। এবং বাংলাদেশের মধ্য দিয়ে কানেক্টিভিটি বা যোগাযোগ নির্মাণ ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়বার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার, এটি বিদায় হয়ে চলে যাচ্ছে। এরপরেও যে সরকারটি আসছে বা আসবে, সেটির উপরে কিন্তু এই যে এখনকার যে সরকার, এই সরকারের একটা ছায়া বা প্রভাব থাকবে। এই ছায়া বা প্রভাব যদি থাকে, তাহলে সেই সরকারের কাছেও দিল্লির নিজের স্বার্থ বাস্তবায়ন করা কঠিন হবে। তাহলে কি দিল্লি কি চাইবে? দিল্লি চাইবে বাংলাদেশে এমন একটি সরকার আসুক যে সরকারটি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, এগুলোকে ভুল ব্যাখ্যা দেওয়া হয় যে দিল্লির কর্তৃত্ব, দিল্লির প্রভাব না, দিল্লির কর্তৃত্ব না। দিল্লি উন্নত বিশ্বে যাবার প্রাণান্তকার চেষ্টা করছে, সাথে আশপাশের দেশগুলোকেও সাথে নিতে চায়। বারবার দিল্লি, আপনি খেয়াল করুন একটা জিনিস, খেয়াল করুন যে এই যে 2 দিন আগে ভারতের জাতীয় বাজেট ঘোষিত হলো। এই জাতীয় বাজেট যখন ঘোষিত হলো, ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে একটা অর্থ বরাদ্দ রাখা হয় বিদেশি রাষ্ট্রগুলোকে সাহায্যের জন্য, উন্নত কিন্তু নয়, অনুন্নত উন্নয়নশীল দেশগুলোকে সাহায্যের জন্য। এই যে ভুটানকে প্রায় 2000 কোটি রুপির উপর 2200 রুপি কেন দিতে হলো? নেপালকে কেন দিতে হলো? বাংলাদেশও 60 কোটি রুপি বরাদ্দ পেয়েছে। এগুলো কেন? এগুলো এই জন্যই যে ভারত আশপাশকেও যেন একটু স্বনির্ভর করতে চায়। দারিদ্রতা এবং সেখানে একটা অন্ধকার সমাজ যদি থাকে, সেখানে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ভারতের সিকিউরিটির জন্য একটা বড় থ্রেট হতে পারে। শুধু এই কারণেই বাংলাদেশ নিজের কোনো কৃতিত্বের দরকার নেই। শুধুমাত্র একটা বিশাল পাহাড়ের পাশে আমাদের বসবাস করবার কারণে বাংলাদেশে আজকে যে রাজনৈতিক অবস্থা আছে, রাজনৈতিক অচল অবস্থা আছে, সেই অচল অবস্থা কাটতে বাধ্য। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এক হয়ে যাওয়া মানে বাংলাদেশকে এখন এমন একটি কূটনৈতিক কৌশল নিতে হবে, স্বাভাবিকভাবে নিতে হবে এবং প্রাকৃতিকভাবে সেই দিকেই ধাবিত হবে, যেখানে
বাংলাদেশ ভারতের সাথে নিরাপত্তা এবং আমেরিকার সাথে অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্ব বজায় রাখতে পারে, আবার চীনের সাথেও ভারসাম্য বজায় রাখতে পারে। আর এই সব কিছু করতে হলে কি করতে হবে? বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ বজায় থাকতে হবে। এই মুহূর্তে আগামী 2-1 মাসের মধ্যে এই যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, এটি একটা সহিংসতাপূর্ণ এবং একপাক্ষিক নির্বাচন। এটির ফলেও কিন্তু বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না। এটি কিন্তু বিশ্ব জানে, ভারত জানে, সবাই জানে। পশ্চিমা বিশ্বের কদিন আগে পর্যন্ত দৃষ্টিভঙ্গি ছিল যে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখার মতো একটা পরিবেশ তৈরি করা, কিন্তু আজকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই বেকায়দায় পড়ে গেছে। বিশেষ করে বিরল খনিজ নিয়ে চীনের যে একক কর্তৃত্ব, সেই কর্তৃত্ব থেকে বের হতে চাইছে। ভারতকে প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে এবং জয়শঙ্করের সাথে এই যে আজকে 4 তারিখ মিটিংটা ইতিমধ্যে হয়ে গেছে মার্কো রুবিওর তাদের সময় অনুযায়ী। এই যে মিটিংটা হচ্ছে, এটার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে বিরল খনিজ। বিরল খনিজ শুধু না, নানা ক্ষেত্রে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র একে অপরের উপর নির্ভরশীল হতে যাচ্ছে, এবং এই নির্ভরশীল হতে গেলে ভারতের কথা তো শুনতেই হবে। এবং ভারত বাংলাদেশকে কি চায়, আমি বারবার বলছি এই কথাটা। সেই খানিক আগে বললাম যে সেই দৃষ্টি, ভারতের দৃষ্টিতে মার্কিন যুক্তরাষ্ট্র দেখবে। সেই ক্ষেত্রে বাংলাদেশে যে এই যে রাজনৈতিক স্থিতিশীলতা হলে আসতে হলে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে। আওয়ামী লীগ সহ সব দল, এই যে আওয়ামী লীগকে অবৈধভাবে বাইরে রাখা হয়েছে, আওয়ামী লীগ সহ নির্বাচন হতেই হবে। আপনি যতই 12 ফেব্রুয়ারি নির্বাচন করুন না কেন, যে কোনো অজুহাতে কয়েক মাসের মধ্যে সেই সরকারটা পড়ে যাবে। সেটা বিএনপি ক্ষমতায় আসুক আর জামাত ক্ষমতায় আসুক। জামাত ক্ষমতায় আসার সম্ভাবনাটা এই কয়েকদিনের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে সেটি কিন্তু পেছনে চলে গেছে। যে ব্লুপ্রিন্ট বিএনপির প্রধান চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা সহ যে ব্লুপ্রিন্ট নিয়ে এসছেন তিনি, তাতে বিএনপি ক্ষমতায় আসছে, এবং বিএনপি ক্ষমতায় এসে স্বাভাবিকভাবে তার জন্য দেশ চালানো কঠিন হয়ে যাবে তখন কয়েক মাসের মধ্যে সরকারের পতন হবে, একটা ইনক্লুসিভ নির্বাচন হবে, এবং ইনক্লুসিভ নির্বাচন হলে কারো কিন্তু কথা বলার সুযোগ থাকবে না। বিদেশের এমনকি দেশের রাজনৈতিক দলগুলোরও কথা বলার সুযোগ থাকবে না। সেক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি, ভারত চাইবে যে বাংলাদেশে একটা সহনীয় সরকার, যে সরকারের সাথে তারা কাজ করতে পারে। তাদের ট্রানজিট দরকার, তাদের এই অঞ্চলে স্থিতিশীলতা দরকার। আজকে এই যে 1.5 বছরে আমরা একটা বড় সমাজে ইতিমধ্যে পৌঁছে গেছি। কারো কোনো বিকার নেই এই দেশে, কিন্তু ভারতের নিজের স্বার্থে বিকার আছে। দেশে স্থিতিশীলতা প্রয়োজন, এবং তাদের এই দেশে একসাথে কাজ করা দরকার। এটাকে আধিপত্য বা কর্তৃত্ববাদ বলা যাবে না। পৃথিবীর অন্যান্য অঞ্চল যেভাবে একসাথে কাজ করে, সেইভাবে তারা কাজ করবার চিন্তা করে একটি এমার্জিং ইকোনমি হিসেবে। সেই জায়গা থেকে আমি শেষ কথা এটি বলতে চাই যে আমরা আসলে অপেক্ষা করছিলাম ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে ডিলটা হওয়ার। আমরা ডিসেম্বরে একদম চূড়ান্তভাবে আশা করেছিলাম যে ডিলটা হয়ে যাবে, এবং নির্বাচনের আগে ডিসেম্বর মানে বেশ দূরে ছিল, নির্বাচনটা ইনক্লুসিভ এবারই হবে, কিন্তু সেটা আর হলো না। নির্বাচনটা হয়তো এখনো বলছি হয়তো হয়েই যাবে, হওয়ার পরে একটা কিছু হবে। যাই হোক, বাংলাদেশ শান্ত হতে আরো কয়েক মাস লাগবে, আমরা এটা বলতে পারি। আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ নির্বাচন করবে, এমনকি আওয়ামী লীগ আগামী যে নির্বাচনটা হবে পরবর্তীতে, এই 13-র পরে 14 যে নির্বাচনটা, 14 নম্বর যে বাংলাদেশের নির্বাচনটা হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে ক্ষমতায়ও আসবে, এমনটাই মনে হচ্ছে। বাংলাদেশে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে, তখন নির্বাচনের মাঠ থেকে নির্বাহী আদেশে বাইরে রাখা দল আওয়ামী লীগকে নিয়ে আলোচনা বাড়ছে কেন? বিশেষ করে গার্ডিয়ান থেকে শুরু করে আল জাজিরার মতো সংবাদ প্রতিষ্ঠান কেন ঘুরে ফিরে দুটি আশঙ্কা আর বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করছে। একটি হলো ইতিহাস আর জনভিত্তি থাকায় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কেন বড় ধরনের প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে। আরেকটি হলো আওয়ামী লীগ ফিরছে কিংবা ফেরার প্রস্তুতি নিচ্ছে। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমর্থক বলে পরিচিত আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি বলছে, বাংলাদেশের নির্বাচন পরবর্তী সময় সবচেয়ে বড় একটি ইস্যু হলো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা। আবার মাইকেল কুগেলম্যানের মতো আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বেশি দিন বহাল রাখা যাবে না। প্রশ্ন হলো, আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক আর গণমাধ্যমগুলো হঠাৎ বাংলাদেশের নির্বাচন আর গণভোটের চেয়ে আওয়ামী লীগ এবং দলটি নিষেধাজ্ঞা নিয়ে বেশি কথা বলছে কেন? বিষয়টি কি শুধুই এসবের মধ্যে সীমাবদ্ধ, নাকি আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো খেলা চলছে?
একাধিক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মিডিয়া ও বিশ্লেষকরা যে বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটি প্রশ্নবিদ্ধ হবে, সেই একই মত পশ্চিমা বিশ্বের বেশিরভাগ প্রভাবশালী দেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এরই মধ্যে জানিয়ে দিয়েছে, যে কারণে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না এসব দেশ। সূত্রগুলো বলছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ ও সংস্থার প্রতিনিধিরা 7 ফেব্রুয়ারি একটি ভার্চুয়াল বৈঠক করবেন। সে বৈঠকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এবং বাংলাদেশে উগ্রপন্থার বাড়বাড়ন্তের বিষয় নিয়ে আলোচনা হবে। আর 2 দিন আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ ইস্যুতে এই 2 বিষয়ে আলোচনা হবে 4 ফেব্রুয়ারি। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক নতুন করে মোড় নেওয়ার পর আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের পরিস্থিতি দেশ দুটিকে ভাবাচ্ছে। দর্শক, এসব খবরের চেয়ে বড় একটি প্রশ্ন হলো, আওয়ামী লীগ নিজে ফেরার জন্য কি করছে? দলটির একাধিক সূত্রে জানা গেছে সেখানেও আসতে পারে বড় ধরনের চমক। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিংস পার্টি ও কিছু মিত্রের চাপে গত বছরের মে মাসে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করা হয়। ফলে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে পারছে না সবচেয়ে বেশি সময় বাংলাদেশ শাসন করা দলটি। কিন্তু আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ও বিদেশি প্রভাবশালী গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে বলছে, জনসমর্থন থাকার কারণে অগণতান্ত্রিক উপায়ে আওয়ামী লীগকে সরকার বাইরে রাখায় নির্বাচনটির গ্রহণযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠছে। তার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে। গত 30 ডিসেম্বর বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে 26টি দেশ ও 60টি সংস্থার কাছে পর্যবেক্ষক পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছিল। চিঠিতে সংশ্লিষ্টদের 15 জানুয়ারির মধ্যে এই বিষয়ক তথ্য নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে বলা হয়েছিল। 30 জানুয়ারি নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে 16টি দেশ পর্যবেক্ষক পাঠাতে রাজি হয়েছে। তবে এর মধ্যে পশ্চিমা কোনো বড় দেশ নেই, এমনকি নেই পাশের দেশ ভারতও। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান যুক্তি দেখিয়েছেন, গণতান্ত্রিক মানদণ্ডে বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন পুরোপুরি গ্রহণযোগ্য হতে পারে না। তিনি আল জাজিরাকে বলেছেন, এটি এমন নির্বাচন হবে যার পাশে একটি দাগ বা প্রশ্নচিহ্ন থেকে যাবে। একই মত দিয়েছেন ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজির সিনিয়র কনসালটেন্ট টমাস কিন। আইসিজি বলছে, বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ নির্বাচনে অনুপস্থিত থাকার কারণে কার্যত দলটির লাখো সমর্থক ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এমন মত গত কয়েক মাসে বহু সংস্থা ও বিশ্লেষক বলেছেন। সম্প্রতি যেটি আন্তর্জাতিক গণমাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানগুলোর আলোচনায় উঠে আসছে সেটি হলো বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা। 3রা ফেব্রুয়ারি ব্রিটিশ প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটির শিরোনাম হলো, বাংলাদেশের রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছে ভারতে থাকা আওয়ামী লীগের নেতারা। রিপোর্টটির শুরুতে বলা হয়েছে, ভারতে থাকা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ কিংবা অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশে অনেক মামলা আছে। কিন্তু কলকাতায় আওয়ামী লীগ নেতারা ব্যস্ত তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনায়। প্রতিবেদনটির মূল কথা হলো, কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতাদের বিশ্বাস দলটির সভানেত্রী শেখ হাসিনা এখনো নায়কের বেশি দেশে ফিরতে পারবেন। 2024 সালের 5 আগস্ট ক্ষমতা হারানোর পর সহিংসতা এবং একের পর এক মামলার মুখে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী দেশ ছাড়েন। তাদের মধ্যে 600-র বেশি আওয়ামী লীগ নেতাকর্মী কলকাতায় আশ্রয় নেন বলে তথ্য দিয়েছে গার্ডিয়ান। দর্শক, মামলার আসামি হওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা এক অনন্য রেকর্ডের অধিকারী হয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনায় সারা দেশে মোট 663টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা 453টি। বিশ্বের কোনো জীবিত সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে এতগুলো মামলা আর কোনো দেশে হয়নি। 2রা ফেব্রুয়ারি প্রকাশিত টিআইবির ওই রিপোর্টে বলা হয়েছে, জুলাই আন্দোলনে হত্যাকারী, হত্যার নির্দেশদাতা ও ইন্ধনদাতার বিরুদ্ধে 2025 সালের 19 নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট 1750
85টি মামলা হয়। এ পর্যন্ত 106টি মামলার অভিযোগপত্র জমা পড়েছে। এর মধ্যে হত্যা মামলা 31টি। এসব মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য সহ 128 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তবে গার্ডিয়ান লিখছে, রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে এমন চিন্তা মাথায়ও আনছেন না শেখ হাসিনা। ওই রায়কে ভুয়া আখ্যা দিয়ে তিনি ভারতে বসেই ফেরার পরিকল্পনা করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অবশ্য অভিযোগ করা হয়েছে, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরির জন্য উস্কানি দিয়ে যাচ্ছেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 বছরে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে নেওয়া হয়েছে দলীয় কৌশল নিয়ে আলোচনা করার জন্য। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছিলেন তাদের মধ্যে। গার্ডিয়ানকে সাদ্দাম বলেছেন, শেখ হাসিনা কখনো কখনো দিনে 15 থেকে 16 ঘন্টা ফোন কল আর বৈঠক করে কাটান। তারা বিশ্বাস করেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। গার্ডিয়ানের কাছে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেছেন, তাদের নির্বাসন দীর্ঘস্থায়ী হবে না, যদিও দেশে ফিরলে কারাগারে যেতে হতে পারে, কিন্তু তার মনে হয় না খুব বেশি দিন এরকম থাকবে। 30 জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল নির্বাচনের নিষেধাজ্ঞা, হাসিনা নির্বাসন, আওয়ামী লীগ কি টিকে থাকতে পারবে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের বেশ ভালো রকমের জনসমর্থন রয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ আল জাজিরাকে বলেছেন, আওয়ামী লীগের প্রতি মানুষের আগ্রহ দলটির আনুষ্ঠানিক রাজনৈতিক কাঠামোর চেয়েও অনেক গভীরে বিস্তৃত। ফলে রাজনীতি থেকে দলটির পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তিনি বলেন, আওয়ামী লীগ মানে শুধু দলটির নেতৃত্ব নয়, দলটি সাংস্কৃতিক, সামাজিক এবং অন্যান্য শক্তির সঙ্গেও যুক্ত। দক্ষিণ এশিয়ার রাজনীতি বিশ্লেষক কুগলম্যান আল জাজিরাকে বলেছেন, দক্ষিণ এশিয়ার বংশানুক্রমিক নেতৃত্বে পরিচালিত রাজনৈতিক দলগুলোর বৈশিষ্ট্য এমন যে তারা খুব কমই বিলুপ্ত হয়। কুগলম্যান আল জাজিরাকে বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হতে পারে। আওয়ামী লীগের বর্তমান সংকটকে দলটির চির প্রতিদ্বন্দ্বী বিএনপির দুঃসময়ের সঙ্গে তুলনা করেছেন কুগলম্যান। শেখ হাসিনার শাসনামলে প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি কার্যকর কোনো রাজনৈতিক বা নির্বাচনী প্রতিরোধ গড়ে তুলতে হিমশিম খাচ্ছিল। বর্তমানে ক্ষমতায় সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দলটি ফিরে এসেছে। সবচেয়ে বিস্ময়কর হলো, আওয়ামী লীগের ফেরার আলোচনাটি গুরুত্ব দিয়ে আলোচনায় তুলে এনেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত ব্রাসেলস ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি। 2 ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সংস্থাটি একটি প্রতিবেদন প্রকাশ করে। অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা ঘনিয়ে আসছে নির্বাচন শিরোনামে প্রকাশিত এই নিবন্ধে 5টি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে বিশ্লেষণধর্মী এই নিবন্ধটি লিখেছেন ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালটেন্ট টমাসকিন। দর্শক, শুরু থেকে এই আইসিজি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করে আসছে। রাখাইন করিডোর দেওয়ার ইস্যুটি এই আইসিজি প্রথম আলোচনায় এনেছিল। আবার শেখ হাসিনা বক্তব্য দেয়াকে ঘিরে ভারত বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে আইসিজি ভারতকে উত্তেজনামূলক বক্তব্য দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছিল। এমনকি গত নভেম্বরে শেখ হাসিনার মামলার রায় হওয়ার পর আইসিসি তাদের এক প্রতিবেদনে বলেছিল, ওই রায়ের পর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। অথচ তার মাত্র 2.5 মাসের মধ্যে আইসিসি বলছে, নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য সবচেয়ে স্পর্শকাতর চ্যালেঞ্জ হলো রাজনৈতিক সমঝোতা। নিবন্ধে লেখা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের ভূমিকা এবং তার শক্ত ভোট ভিত্তির কারণে দলটিকে অনির্দিষ্টকালের জন্য রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা সম্ভব নয়। ইতিহাস ও জনভিত্তির কারণে আওয়ামী লীগ চিরদিন রাজনীতির বাইরে থাকতে পারে না। এক্ষেত্রে ভারত সহ প্রভাবশালী দেশগুলো সংলাপের মাধ্যমে সমাধানের ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন টমাসকিন। শুধু আন্তর্জাতিক পর্যায়ে কিংবা বিদেশি গণমাধ্যমেই নয়, স্থানীয়ভাবেও বাংলাদেশে আওয়ামী লীগের ফেরা নিয়ে নানামুখী আলোচনা চলছে। 3 ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির একজন প্রার্থী মন্তব্য করেছেন, তার দল ক্ষমতায় এলে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে মধ্যবর্তী নির্বাচন আয়োজনের প্রস্তাব দেবেন তিনি। কক্সবাজার 4 আসনের বিএনপি প্রার্থী
শাহজাহান চৌধুরী কক্সবাজারের নিজের নির্বাচনী এলাকায় জনসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন। যদিও স্থানীয় অনেকেই মনে করেন বিএনপি ও জামাতের প্রার্থীরা স্থানীয়ভাবে আওয়ামী লীগের ভোট ব্যাংক নিশ্চিত করার জন্য এসব কৌশলী মন্তব্য করছেন। তবে দলটির চেয়ারপারসন তারেক রহমানও কিছুদিন আগে টাইম ম্যাগাজিনকে বলেছেন দল নিষিদ্ধের পক্ষে তারা নয়। সূত্রগুলো বলছে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমন বিদেশি শক্তিগুলো আওয়ামী লীগ ইস্যুটি নিয়ে বেশ তৎপর হয়ে উঠেছে। বিশেষ করে পশ্চিমা কয়েকটি দেশের আশঙ্কা আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের চরমপন্থা ও উগ্রবাদের বিস্তার হচ্ছে। 2রা ফেব্রুয়ারি কলকাতার একটি বই প্রকাশনা অনুষ্ঠানে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিষয়টি আন্তর্জাতিক শক্তিগুলোর নজরে এনেছেন। তিনি বলেছেন, উগ্রপন্থা ও সন্ত্রাসবাদকে আগামী অন্তত 5 থেকে 10 বছর সমাপলে তারও বেশি সময়ের জন্য বাংলাদেশের রাজনীতিতে শক্তিধর হয়ে ওঠা থেকে রুখে দেওয়ার এটাই শেষ সুযোগ। বাংলাদেশের সেনাবাহিনীর একটি সূত্র বলছে, পশ্চিমা দুটি দেশের রাষ্ট্রদূত বিষয়টি নিয়ে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথা বলেছেন। পশ্চিমা দাতা গোষ্ঠী ও দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের সবশেষ পরিস্থিতি ও আওয়ামী লীগ এবং জঙ্গিবাদের ইস্যু নিয়ে 7 ফেব্রুয়ারি একটি ভার্চুয়াল বৈঠক করবে। আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এখন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আছেন। যদিও তার সফরের মূল ইস্যু হলো দুষ্প্রাপ্য খনিজ, কিন্তু হঠাৎ করে ট্যারিফ ইস্যুতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নাটকীয় মোড় নেওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্তা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সে বৈঠকের একটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো বাংলাদেশে চরমপন্থার উত্থান। দর্শক, আন্তর্জাতিক মহল থেকে এসব তাগিদের চেয়ে বড় প্রশ্ন হলো আওয়ামী লীগ দল হিসেবে নিজেদেরকে মাঠের রাজনীতিতে ফেরানোর জন্য কি করছে। গার্ডিয়ান লিখেছে, নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের প্রত্যাবর্তনের পরিকল্পনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের সাফল্য ব্যর্থতার উপর। তাদের দাবি, এই নির্বাচন দেশে স্থিতিশীলতা বা শান্তি আনবে না, আর শেষ পর্যন্ত মানুষ আবার আওয়ামী লীগের দিকেই ফিরবে। সূত্রগুলো বলছে, দলটির করণীয় ঠিক করতে শেখ হাসিনার সাথে বৈঠক করার জন্য কলকাতা থেকে দিল্লি গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 9 জন নেতা। 4 ফেব্রুয়ারি ওই বৈঠকটি হবে। সূত্রগুলো বলছে, রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার কথা দলটির নেতাদের পক্ষ থেকে বলা হবে, যেটির ইঙ্গিত পাওয়া যায় সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য। আবার কলকাতায় থাকা সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় গার্ডিয়ানকে বলেছেন, তারা সাধু ছিলেন না, পুরোপুরি গণতান্ত্রিকও ছিলেন না, 2018 সালের নির্বাচন পুরোপুরি সুষ্ঠু ছিল না, সেটাও স্বীকার করেছেন তিনি। জানা গেছে, দলের দুর্নীতিবাজ নেতাদের বাদ দিয়ে সাংগঠনিক কমিটিগুলো পুনর্গঠন করা সহ একাধিক কর্মসূচি ঠিক করেছে দলটি। কমিটি পুনর্গঠনের প্রক্রিয়াটি এরই মধ্যে শুরু হয়ে গেছে। তার আগে নির্বাচনে যাতে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে না যান সে ব্যাপারে আরও প্রচারণায় নামতে পারে দলটি। সবশেষ চমক থাকতে পারে শেখ হাসিনার পক্ষ থেকে।